আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 20 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ। আমি আমার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে এমন সময় আমি অনলাইনে হাজির হয়েছি যখন করোনা নামক ভাইরাসে সারা বিশ্ব আজকে স্থবির। সেখান থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও বাদ যায়নি। এই করোনা ভাইরাসটি অতি ক্ষুদ্র, অদৃশ্য, কিন্তু ক্ষিপ্র, সর্বত্রগামী, আর এটি ছোঁয়াচে রোগ। আমি আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের বাসায় অবস্থান করছো এবং তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। ইনশাল্লাহ অচিরেই আল্লাহর রহমতে আমরা এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত হব বলে আমি আশা করছি। এই প্রত্যাশা নিয়ে আমি মোহাম্মদ এনামুল হক, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায়ের জ্যামিতির অংশ নিয়ে আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখা যাক অষ্টম অধ্যায়ের জ্যামিতিক অংশের উপপাদ্য 17, সেই উপপাদ্য নিয়ে আজকে আমরা প্রথমেই আলোচনা করব। আমরা বোর্ডের দিকে তাকাই, উপপাদ্য 17টা কি এটা আমরা একটু দেখে নিব। উপপাদ্য 17 সাধারণ নির্বাচন, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের চারটা বিষয় এখানে এসে যায়। একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র, ব্যাস এবং জ্যা। আমরা চারটা বিষয়ে প্রথমে ধারণা লাভ করব। যদিও বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা অনেক আগে থেকেই আছে, আমরা নবম শ্রেণীতে পড়ি, তারপরে একটু জেনে নেই। বৃত্ত হলো একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলি একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে, আর যে নির্দিষ্ট বিন্দু থেকে তারা সমদূরে অবস্থান করে সেই বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। ধরি আমরা একটি নির্দিষ্ট বিন্দু ও এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে সমান দূরে ধরে নিলাম একটি নির্দিষ্ট দূরত্ব, আর এই দূরত্বে সমদূরত্বে নিয়ে যদি একটি আবদ্ধ চিত্র অঙ্কিত করা যায় সেটাই হবে বৃত্ত। তাহলে সমান দূরত্ব একটি আবদ্ধ চিত্র যদি আঁকতে চাই, তাহলে ঠিক এই বৃত্তের চতুর্পাশে একটি চিত্র অঙ্কিত হয়ে গেল, এটাই হলো বৃত্ত। তোমরা মনে রাখবে, আজকে আমিও তোমাদের মতো ঘরে অবস্থান করেছি, পড়তেছি, এখানে ইনস্ট্রুমেন্টস নেই, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, তোমাদেরকে সেটাই মেনে নিতে হবে। ধরো বৃত্ত, এই নির্দিষ্ট বিন্দু হলো কেন্দ্র, কেন্দ্র থেকে সমান দূরত্ব ধরে নিছি আমরা, আর এর আবদ্ধ একটি চিত্র হলো বৃত্ত। তাহলে বৃত্তের আবদ্ধ চিত্রটার বৃত্তের উপর যে নির্দিষ্ট কতগুলা বিন্দু, এই প্রত্যেকটা আলাদা আলাদা কতগুলা বিন্দু মিলে এই পথ সৃষ্টি হয়েছে, চিত্রিত হয়েছে। এই পথটাকে বলা যায় বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য বা পরিধি। আর এই বৃত্তের পরিধি প্রত্যেকটা যে কোনো একটা বিন্দুকে বলা হয় বৃত্তস্থ বিন্দু। এটা ধরে নিলাম এ, বি, সি, এই তিনটি বৃত্তস্থ বিন্দু, এবং এই বৃত্তটি নামকরণ করা হয়, বলা যায় এবিসি একটি বৃত্ত। আর তার সমান দূরত্ব ও থেকে
যে দূরত্বটা নিয়েছি, এখানে যদি আমরা একটা বিন্দু কল্পনা করি ডি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে এই বৃত্তে যেমন বিন্দুর অভাব নেই, বৃত্তস্থ বিন্দু অনেক, অসংখ্য, তাহলে এর থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় বা আমরা বুঝতে পারি যে একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আঁকা সম্ভব। এই এর সাথে সংযুক্ত করে দিতে পারো, বি এর সাথে সংযুক্ত করে দিতে পারো, সি এর সাথে সংযুক্ত করে দিতে পারো, প্রত্যেকটি হলো এক একটা ব্যাসার্ধ। তার মানে এরকম অসংখ্য ব্যাসার্ধ একটি বৃত্তে হয়। এখান থেকে আমরা তাহলে শিখতে পারলাম একটি বৃত্তে একটি ব্যাসার্ধ নয়, দুইটি নয়, তিনটি নয়, অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়। আর ব্যাসার্ধ এরপরে আসছে বৃত্ত গেল, কেন্দ্র গেল, এবার ব্যাস। ব্যাস হলো বৃত্তের, তার আগে আমরা বলে নিই যে নিয়ে আলোচনা। যে কাকে বলে? যে হলো বৃত্তস্থ দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় যে। তাহলে এরকম অনেক, দেখো এইভাবে একটু বোর্ডের দিকে তাকাও, এ বি দুইটি ভিন্ন বিন্দু, বি সি ভিন্ন বিন্দু, সি ডি ভিন্ন বিন্দু, এ ডি ভিন্ন বিন্দু, এরকম অসংখ্য যে আঁকা যায় ঠিক ব্যাসার্ধের মতো। একটি বৃত্তে যেমন অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়, এরকম অসংখ্য যে আঁকা যায়। কারণ বলছে ব্যাস নয়, ব্যাস ভিন্ন কোনো যে, তাহলে ব্যাস কাকে বলে? ব্যাস এক প্রকার যে, সে যে যদি কি করে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র ভেদ করে যদি যায়, তাহলে ধরো এখানে একটা বিন্দু যদি নেই, তো এই বিন্দুটাই যদি এখান থেকে সরে এখানে ধরি, তাহলে এই কেন্দ্র বরাবর যদি যোগ করা যায়, তাহলে এটা হয়ে যাবে ব্যাস। আর সংজ্ঞা দেওয়া যায় বৃত্তের বৃহত্তম যেকেই ব্যাস বলা হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র, একটু মুছে নিয়ে বোর্ডের দিকে একটু তাকাই, তাহলে বৃত্তের কেন্দ্র হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নামকরণ করেছি আমরা এবিসি, একটি বৃত্ত। বৃত্তে ব্যাস নয়, বিসি একটি জেড, যা ব্যাস নয় কারণ কেন্দ্র ভেদ করে যায়নি, তো বিসি একটি ব্যাস জেড। বলছে যে এই জে এর মধ্যবিন্দু ধরে নিলাম এই ডি হলো জে এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র এবং তার এই জে এর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা স, তার মানে ওডি এই বিসি জে এর উপরে লম্ব। অর্থাৎ একটি নির্দিষ্ট সরল রেখা যদি একটি নির্দিষ্ট আরেকটি সরল রেখা দ্বারা দুইটি সন্নিহিত কোণ সমান কোণ উৎপন্ন হয়, আর সেই সমান কোণের মান যদি কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলেই লম্ব প্রমাণ করা যথেষ্ট হবে। এবার তাহলে প্রমাণ করতে গেলে আমাদের একটু জ্যামিতিক বিষয় অঙ্কন করতে হয়। সেই অঙ্কনটা হবে ওবি এবং ওসি যোগ করি। অঙ্কন তোমরা লিখবে অঙ্কন ওবি এবং ওসি যোগ করি। এবার প্রমাণ। দেখো ওবি এবং ওসি যোগ করায় এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ও বি ডি আর একটা ও সি ডি। এই দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা পাই ও বি ডি এবং ও সি ডি ত্রিভুজ থেকে পাই। কি পাই দেখো, এখানে বলা আছে, আমরা একটু আগেই পড়েছি যে একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায় এখন সকল ব্যাসার্ধ সমান। তাহলে ও থেকে বি একটি বৃত্তস্থ বিন্দু, ও থেকে সি একটি বৃত্তস্থ বিন্দু, আর দুইটা সংযোজক রেখাংশ হলো ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে বলতে পারবো যে ও বি ইজ ইকুয়াল টু ও সি, কারণ যথার্থতা একটি বৃত্তের ব্যাসার্ধ। এরপর বি থেকে ডি এর দূরত্ব, ডি বিসি এর মধ্যবিন্দু বলা আছে এই সাধারণ নির্বাচনের মধ্যে যে মধ্যবিন্দু, তার মধ্যবিন্দু এখানে কি আছে ডি। ডি যদি মধ্যবিন্দু হয়
তাহলে ডি দ্বারা এই বিসি কে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তার অর্থাৎ আমরা লিখতে পারি বিডি সমান সমান সিডি। যথার্থতা কারণ আমরা লিখে দেব যে ডি বিসি এর মধ্যবিন্দু এটা আমরা লিখে দেব। এরপরে দেখো এবার বাহু ওডি, আমরা যদি এই ও বিডি ত্রিভুজটাকে আমরা ছাপিয়ে রাখি, যদি ও সিডি ত্রিভুজ ধরি তাহলে ও সিডি এবং ওডি এই ত্রিভুজের তিনটি বাহু। আবার যদি বিপরীত ক্রমে যাও, আমরা ও সিডি এটাকে যদি ছাপিয়ে রাখি তাহলে ও বিডি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে ও বিডি এবং ওডি একটি বাহু। এই ক্ষেত্রে দেখা যায় ওডি বাহুটি উভয় ত্রিভুজের জন্য প্রযোজ্য, উভয় ত্রিভুজের জন্য ওডি বাহুটি প্রযোজ্য। আর সকলের মধ্যে যাহা তাহা হলো সাধারণ। এই ক্ষেত্রে দুইটি ত্রিভুজের মধ্যে ওডি বাহু রয়েছে, এই জন্য আমরা বলবো ওডি হলো সাধারণ বাহু। তাহলে ওডি ইজ ইকুয়াল টু ওডি, লিখে দিব সাধারণ বাহু। এখন ত্রিভুজের সর্বসমর সূত্র, কয়টা শর্ত ত্রিভুজ সর্বসম হওয়া তাকে আমরা জানি শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ ক্লাস 9 নবম শ্রেণীতে পড়ো, অবশ্যই তোমরা সেটা বলতে পারবে। তিনটি সাধারণ সর্বসমের শর্ত আর সমকোণী ত্রিভুজের জন্য একটি শর্ত। এই ক্ষেত্রে দেখো ও বিডি ত্রিভুজের ও বিডি আরেকটা কি ও সিডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে ও বি সমান ও সি, এই বাহু সমান এই বাহু। আবার বিডি সমান সিডি, এই বাহু সমান এই বাহু। আর ওডি এবং ওডি এটা হলো সাধারণ বাহু। তার মানে এই ও বিডি ত্রিভুজের তিনটি বাহু এবং ও সিডি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর কি সমান। তাহলে আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের যদি তিনটি বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি হবে সর্বসম। অতএব এই বাহু 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 এই সূত্র শর্তের উপর ভিত্তি করে এই ত্রিভুজ দুটি হলো সর্বসম। আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি ডি সর্বসম ত্রিভুজ ও সি ডি। তার মানে সকল দিক দিয়ে এই ত্রিভুজ দুটি সমান। তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণ কি হবে? সমান হবে। অতএব আমরা বলতে পারি ও ডি বি কোণ ইজ ইকুয়াল টু ও ডি সি কোণ, এই দুইটি কোণ সমান। এখন এই দুইটি কোণ সমান, কিন্তু এই কোণের পরিমাণ কত তা আমাদের নির্ণয় করতে হবে। আগে আমরা বলে দিয়েছি যে প্রমাণ করা যথার্থ হবে যদি এই কোণ দুটির মান কত হয়? 90 ডিগ্রি হয়, তার মানে এক সমকোণ হয়। যদি হয় তাহলে এটা প্রমাণ করা যথেষ্ট হবে। তাহলে আমরা দেখা যাক এর পরের অংশ চলে যাই। ওকে শিক্ষার্থীরা, আমরা একটু মুছে নেই পরবর্তী অংশ যাওয়ার জন্য। এবার দেখো ওডিবি কোণ সমান ওডিসি কোণ আমরা সমান পেয়েছি, কিন্তু এর পরিমাণ কত তা আমরা নির্ণয় করতে পারিনি। এটা আমরা এখন নির্ণয় করব। আমরা জানি নির্দিষ্ট একটি সরল রেখার কোন একটি নির্দিষ্ট বিন্দুতে কোণের পরিমাণ কত তা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। কত? এক সরল কোণ সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা এক সরল কোণ অথবা কত? 180 ডিগ্রি। এই সরল রেখার উপর যদি এই কোণটাকে আমরা এই আরেকটি সমতলীয় রেখাংশ দ্বারা যদি আমরা কি করি? দুই ভাগে বিভক্ত করি, তাহলে এখানে কি হবে? এই 180 ডিগ্রি কোণকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। এই দুইটা কোণ এক জোড়া কোণ, একই সরল রেখার উপর এক জোড়া কোণ, এই জন্য এদেরকে বলছে রৈখিক যুগল কোণ। একই রেখার উপর এক জোড়া কোণ, যেহেতু একটি সরল রেখায় একটি নির্দিষ্ট বিন্দুতে কোণের পরিমাণ 180 ডিগ্রি, তাহলে এক জোড়া কোণ যোগ করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? সে 180 ডিগ্রি হবে। তার মানে এই এক জোড়া কোণের মান বা সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এর জন্য বলছে
এই কোণ দুইটা হলো রৈখিক যুগল কোণ, যে এরা, এটা লিখতে হবে, এরা রৈখিক যুগল কোণ, যুগল কোণ। তার মানে একই রেখার উপর এক জোড়া কোণ। যেহেতু একই রেখার নির্দিষ্ট একই পাশে এক জোড়া কোণের পরিমাণ বা নির্দিষ্ট এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি, তাহলে সেই 180 ডিগ্রি কোণকে দুই ভাগে বিভক্ত করেছে, সেই দুই কোণের যোগফল, তার মানে এক জোড়া কোণের মানও কত হবে? 180 ডিগ্রি। এই জন্য এদের বলছে এই কোণ দুটি হলো রৈখিক যুগল কোণ, কিন্তু এই কোণ দুইটা হলো পরস্পর সমান। যেহেতু এই দুই কোণের যোগফল 180 ডিগ্রি, আর সেখানে দুই কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে ODB কোণ ইজ ইকুয়াল টু ODC কোণ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 90 ডিগ্রি। কারণ দুইটা কোণই সমান। 180 ডিগ্রিকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। অতএব এই কোণ দুটির মান কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাই যদি হয়ে থাকে, আমরা এই যেখানে বলেছিলাম, এটা প্রমাণ করা কি হবে? যথেষ্ট হবে, যদি আমরা এই কোণের মান 90 ডিগ্রি প্রমাণ করতে পারি। ইনশাআল্লাহ এখান থেকে দেখা যায় এই দুই কোণের মান 90 ডিগ্রি। অতএব এই সংযোজক সরল রেখা, বৃত্তের কেন্দ্র এবং এই ব্যাস ভিন্ন একটি বিসি একটি জে, এর মধ্যবিন্দু সংযোজক সরল রেখা OD এই বিসি এর উপরে লম্ব। এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। অতএব আমরা লিখতে পারবো যে OD লম্ব বিসি, তার মানে OD সংযোজক সরল রেখাটি বিসি এর উপরে লম্ব। এই উপপাদ্য 17, যদি আশা করি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে, তোমরা কমেন্ট করবে। আমি যতক্ষণ আছি এখানে ক্লাসে বা অনলাইনে আছি, ততক্ষণ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এরপরে এর একটি বিপরীত একটি উপপাদ্য রয়েছে, তোমরা এটা বাসায় বসে বসে তোমরা সম্পন্ন করবে বলে আমি মনে করি এবং আশা করি। সেটা কি হবে? সেটা হবে, যেখানে এখানে বলা আছে যে ব্যাস নয় এমন যে মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্রের সংযোজক সরলরেখার উপরে লম্ব, প্রমাণ করতে হবে। আর এখানে দেওয়া থাকতে পারে যে OD লম্ব যদি BC হয়, তবে প্রমাণ করতে হবে যে BD সমান সমান CD। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাসায় তোমরা কাজ করবে। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জের উপরে যদি OD লম্ব হয়, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে যে ওই লম্ব দ্বারা ওই ব্যাস ভিন্ন জেকে কি করছে? সমদ্বিখণ্ডিত করে। এই আমাদের উপপাদ্য 17 এই পর্যন্ত থাকলো। এরপরে উপপাদ্য 18 কি আছে সেটা আমরা দেখব। আমরা এই চিত্রটা মুছে ফেললাম, এটা থাকলো তোমাদের জন্য। এবার আমরা পরবর্তী উপপাদ্য চলে যাব, উপপাদ্য 18। উপপাদ্য 18 নিশ্চয়ই তোমরা তোমাদের বই খুলে দেখবে। উপপাদ্য 18 কি? 18 হলো বৃত্তের সমান সমান যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা ঠিক এর আগে বৃত্ত নিয়ে আলোচনা করেছি, বৃত্তের যে নিয়ে আলোচনা করেছি, তাহলে আমাদের এটা পুনরালোচনা করার প্রয়োজন নেই। আমরা সরাসরি প্রমাণে চলে যাব। এই বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এখানে কি বলছে? সমান সমান দুটি যে, সমান দুটি যে আঁকতে হবে। তাহলে আমরা ধরে নিলাম AB একটি যে, এরপর নির্দিষ্ট একটা বিন্দু নেবে, বিন্দু নিয়ে রুলার কম্পাস ধরে এটা সমান করে কেটে এরপর আর একটা যে নেবে, সমান যে কি CD। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং CD দুইটি সমান,
সমান জে। প্রমাণ করতে হবে এই জে দ্বয় কেন্দ্র ও থেকে সমান দূরে অবস্থিত, সমান দূরে অবস্থিত। এখন এই সমান দূরে যদি আমরা নির্ণয় করতে চাই, নিশ্চয়ই এই এবি এর উপর কেন্দ্র ও থেকে দূরত্ব নির্দেশ করে তার সংযুক্ত সরলরেখা প্রয়োজন। আর সেজন্য আমরা কি করব, এই ও থেকে এবি এবং সিডি জে এর উপরে আমরা লম্ব আঁকবো। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় আমরা দেখেছি যে সংযুক্ত সরলরেখা এখান থেকে এই পর্যন্ত একটা সংযোগ সরলরেখা দিয়ে তারা চিত্র এঁকে জ্যামিতিটা কিন্তু প্রমাণ করে দিয়ে দেয়। কিন্তু মনে রাখতে হবে কেন্দ্র ও থেকে এবি এর উপর সর্বনিম্ন যে দূরত্বটা সেটাই হবে তার আসল দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, কি করতে হবে, কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জে করতে হবে। আমরা কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর উপর লম্ব আঁকবো। নিশ্চয়ই লম্ব আঁকার পদ্ধতি আমাদের জানা আছে। নির্দিষ্ট একটা চাপ নিয়ে দুইটা বিন্দু নিয়ে এরপর এটার উপর কেটে নেবে, ধরে সংযোগ দিয়ে দেবে। ঠিক একইভাবে এখানেও তারপরে লম্ব এঁকে এই দুইটা সংযোগ দিয়ে দেবে। তাহলে ও ই এবং ও এফ, এবি এবং সিডি এর উপরে দুটি লম্ব। এখন প্রমাণ করতে হবে, তার মানে এই দূরত্বটুকু ও থেকে এবি এর দূরত্ব ও ই আর ও থেকে সিডি এর দূরত্ব হলো ও এফ। তাহলে আমরা যদি ও ই ইজ ইকুয়াল টু ও এফ এটা প্রমাণ করতে পারি, মানে দুটো যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ যথেষ্ট হবে। তার মানে এখানে বলা আছে এবি এবং সিডি যে দ্বয় সমান, দুটো সমান। প্রমাণ করতে হবে ও ই সমান সমান ও এফ। প্রমাণ করতে গেলে একটা অঙ্কন করতে হবে, ও এ এবং ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। এবার প্রমাণে চলে আসি। আমরা কি প্রমাণ করছি যে বৃত্তের সকল সমান সমান যে কেন্দ্র থেকে সমদূর, এটা আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ এবি সমান সমান সিডি, এটা দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে হবে ও ই সমান সমান ও, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, আমরা ও থেকে এবি এবং সিডি এর উপরে যথাক্রমে ও ই এবং ও এর লম্ব অঙ্কন করেছি। আমরা জানি যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো ব্যাস ভিন্ন কোনো জ্যার উপরে লম্ব আঁকা যায়, তাহলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ও ই লম্ব এবি হওয়ায়, ও ই এবি এর উপর লম্ব হওয়ায়, তাই যদি হয় তাহলে এই ই বিন্দু দ্বারা এবি কে সমান দুই ভাগে বিভক্ত করেছে। অর্থাৎ এ ই সমান সমান বিই। যথার্থতা আমরা এখানে কান দিয়ে দেব, কারণ হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর যদি লম্ব আঁকা যায় তাহলে সেই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা সেই কারণটা দেখিয়ে দেব। এবার এ ই আর বি, যেমন ধরো এ বি, এটার মধ্যবিন্দু যদি ই হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে এই অংশ আর এই অংশ সমান, এই সমান সমান বিই। তাহলে আমরা বলতে পারবো এইটুকের মান, তার মানে এ ই সমান সমান কত হবে, যেটা সে কি হবে এ বি এর অর্ধেক, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এ ই ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি। আবার অনুরূপভাবে
আবার OF লম্ব CD হওয়ায় সে একইভাবে আমরা বলতে পারি, একই কারণে যেখানে OF CD এর উপর লম্ব, তাই যদি হয়ে থাকে তাহলে OF দ্বারা এই CD কে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তার মানে আমরা বলতে পারবো CF is equal to DF, CF is equal to DF, কারণ আমরা এটা দিয়ে দিব কোনটা, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জ্যার উপর যদি লম্ব আঁকা যায় তাহলে সে জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা লিখতে পারবো অতএব CF is equal to half of CD, এটা আমরা বলতে পারবো। যেহেতু দেওয়া আছে AB, যেখানে বলা আছে সমান সমান যে, তার মানে AB এবং CD এই দুটি যে দ্বয় সমান, তার মানে AB is equal to CD। ইচ্ছা করলে আমরা ব্র্যাকেটে লিখতে পারি, মনে করি দেওয়া আছে ইত্যাদি লিখতে পারি। এবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, হাফ অফ AB সমান হাফ CD, কারণ AB সমান যদি CD হয়ে থাকে তাহলে AB এর অর্ধেক এবং CD এর অর্ধেক কি হবে, উভয় সমান হবে। আর এখন বলতে পারো শিক্ষার্থীরা যে আমরা কেন এটা হাফ করব, 2টা কেন ভাগ করব, এটা বলতে পারো। এখানে দেখো ঠিক একটু আগেই আমরা বের করে এখানে নিয়েছি যে AE সমান সমান হাফ অফ AB, তার মানে AE AB এর অর্ধেক। আর এখানেও আমরা CF এর মান সমান বের করেছি কত, হাফ অফ CD। এখন এই দুটোর পরিবর্তে হাফ AB এর পরিবর্তে আমরা AE বসাবো, AE is equal to কত হবে, CF। এখান থেকে আমরা এখান থেকে এবং এখান থেকে এই মানটা বসিয়ে দেবো, তাহলে AE সমান সমান CF। তার মানে AOE এবং COF এই দুইটি ত্রিভুজ থেকে আমরা পেয়ে গেলাম দুইটা বাহু, যে AE সমান সমান CF, AE সমান সমান CF। একটু মুছে নেই। এখন এই দুইটা ত্রিভুজ থেকে পাই, এই দুইটা ত্রিভুজের প্রকৃতি কি শিক্ষার্থীরা বলতে পারবে? এই দুইটা ত্রিভুজের প্রকৃতি, ত্রিভুজটার নাম কি, AOE এবং COF, এই দুটি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটার প্রকৃতি কি দেখো, আমরা আগেই বলেছি যে OE এবং OF লম্ব, যদি লম্ব হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে এই কোণের মান কত, পরিমাণ কত হবে, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুটো ত্রিভুজের প্রকৃতি আমরা এখান থেকে কিন্তু নির্ণয় করতে সক্ষম হব, যে একটি ত্রিভুজের এই AOE এবং COF এই দুটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটাই AEO এবং CFO, AEO এবং কত, CFO এই দুইটা কোণের মানই কিন্তু 90 ডিগ্রি, কারণ OE এবং OF যে লম্ব যথাক্রমে AB এবং CD এর উপর। আর যদি লম্ব হয়ে থাকে, এই কোণ যদি এক সমকোণ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোণের ত্রিভুজদ্বয়ের প্রকৃতি হবে সমকোণী ত্রিভুজ। তার মানে এই দুইটা ত্রিভুজ হবে সমকোণী। তাহলে AOE এবং COF এই দুইটি ত্রিভুজই হলো সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটা কেমন, এর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এর কারণ একটা কোণ অলরেডি কত, 90 ডিগ্রি সমান হয়ে আছে, সেহেতু আমরা বলতে পারি
এই ত্রিভুজদ্বয়ের মধ্য, এই সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্য এ ও ই এবং সি ও এফ, ত্রিভুজদ্বয়ের মধ্য অতিভুজ, অতিভুজ কাকে বলে? নিশ্চয়ই তোমাদের মনে আছে শিক্ষার্থীরা, অতিভুজ হলো সমকোণী ত্রিভুজে একমাত্র অতিভুজ পাওয়া যায়। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সমকোণ বিপরীত বাহু ও এ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ও এফ সি অথবা সি এফ ও, আর এই কোণের বিপরীত বাহু হলো ও সি। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ ও এ ইজ ইকুয়াল টু অতিভুজ ও সি আমরা বলতে পারি। এটা একটু মুছে নেই। আগে বলেছি শিক্ষার্থীরা, তোমরা যেমন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছো, আমিও কিন্তু ঠিক তাই। ডাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার। বাসায় কিন্তু ল্যাপটপ নেই। এরপরে তোমার আমাদের মাল্টিমিডিয়া ক্লাস করার জন্য যা যা করার দরকার তা কিন্তু কিছুই নেই। বাসায় বসেই যা আছে তাই দিয়ে কিন্তু আমরা ক্লাস করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। ইনশাল্লাহ এরপরে নিয়মিত ক্লাস আমরা নিব অথবা আমিও নিব। তোমরা অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবে, অংশগ্রহণ করবে। যাই হোক, তাহলে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। তাহলে এই ক্ষেত্রে কেন সমান হলো? অতিভুজ হলেই যে সমান হবে তা কিন্তু ঠিক নয়। আমরা প্রথমে পড়েছি উপাত্ত 17 যখন পড়েছিলাম, মনে আছে শিক্ষার্থীরা, যে একটি বৃত্তে কয়টি ব্যাসার্ধ আঁকা যায়? অসংখ্য, অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়। আর সেই সকল ব্যাসার্ধ কি হবে? সমান। সকল ব্যাসার্ধই সমান। তাহলে এই ক্ষেত্রেও ও থেকে বৃত্তস্থ বিন্দু এ আর ও থেকে বৃত্তস্থ বিন্দু সি, তাহলে আমরা ব্যাসার্ধের সংজ্ঞায় পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ বিন্দুর সংযুক্ত সরলরেখায় রেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে ও থেকে সংযোগ সরলরেখা ব্যাসার্ধ, ও থেকে সি সংযোগ সরলরেখা, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, অতএব ও এ এবং ও সি এই দুটি হলো একটি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কিন্তু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে হলো অতিভুজ। তাহলে অতিভুজ দ্বয় সমান। আবার একটু আগে দেখলাম, এখান থেকে এই যে একটু আগে প্রমাণ করে এসেছি এ ই সমান সমান সি এফ। তাহলে এ ই সমান সমান সি এফ। তাহলে ত্রিভুজ দুইটা কেমন ছিল? এরকম। এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা আর এইটা সমান। আবার আমরা প্রমাণ করেছি এইটা এবং এইটা সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ দুটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে সমকোণ। তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম হওয়ার শর্ত কি? অতিভুজ সমান এবং আরেকটি বাহু যদি সমান হয়। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, কারণ তারা একটি বৃত্তের ব্যাসার্ধ যথার্থতা, এবং এ ই সমান সমান সি এফ। এই যে এখান থেকে আমরা পেয়েছি এই সমান সমান সি এফ। তাহলে সমকোণী ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজ দুইটাই সমকোণী, সমকোণী ত্রিভুজের জন্য সর্বসম হওয়ার যে শর্ত, সেই শর্ত দুইটা এখানে ফুলফিল হয়েছে। অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। ত্রিভুজ দ্বয় যদি সর্বসম হয়ে থাকে, তাহলে দেখো এইটা সমান এইটা। এই চিত্রটা আমি এখানে দেখিয়েছি ভাগ করে, যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই কোণ তো সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়ে যদি থাকে, তাহলে কোনটা বাহু আছে আর একটা বাহু বাকি রয়েছে, সেই বাহুটা হলো এইটা এবং এইটা সমান হবে। তাহলে বাহুর নাম কি? ও ই সমান সমান ও এফ। এই যে এখানে বলা আছে যে এ বি আর সি ডি যদি সমান হয়ে থাকে, সমান সমান বলা আছে, সমান সমান যে যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ও থেকে এ বি এর দূরত্ব এবং সি ডি এর দূরত্ব। সেই দূরত্ব নির্দেশ করেছি লম্বের মাধ্যমে, লম্ব অঙ্কনের মাধ্যমে। সেটা কি? ও ই সমান সমান ও এফ। তাহলে ও ই সমান সমান ও এফ সমান হয়েছে। অতএব আমাদের প্রমাণ যথার্থতা হয়েছে। তার মানে
সমান সমান যে যদি থাকে বৃত্তে, যত সমান যেই হোক না কেন, সে অবশ্যই কি হবে, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। অতএব তুমি লিখতে পারো, অতএব বৃত্তের কেন্দ্র ও থেকে AB এবং CD জেদ্বয় সমান দূরে অবস্থিত অথবা সমদূরবর্তী। সমদূরবর্তী শিক্ষার্থীরা, এই উপপাদ্যের একটি বিপরীত উপপাদ্য আরেকটা রয়েছে আমাদের বইয়ে, তো উপপাদ্য 19, সেখানে এটার বিপরীত, যে যদি বৃত্তের কেন্দ্র থেকে যেগুলো জেদ্বয় সমান দূরে অবস্থান করে প্রমাণ করতে হবে ওই সকল যে সমান। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে সমদূর যে হবে, সকল যে কি হবে, সমান হবে, সেটা প্রমাণ করতে হবে। আর আমরা এখানে প্রমাণ করলাম একটি বৃত্তের সমান সমান যত যে হবে, সকল যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে AB সমান যদি CD হয়, তাহলে প্রমাণ করতে হবে OE সমান সমান OF, যেখানে বৃত্তের কেন্দ্র ও থেকে AB এবং CD এর উপরে যথাক্রমে OE OF লম্ব। আবার ঠিক বিপরীত, যদি OE সমান OF হয়, যদি OE সমান OF হয়, তবে প্রমাণ করতে হবে AB সমান সমান CD, এটা প্রমাণ করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রেও OE এবং OF বৃত্তের কেন্দ্র থেকে AB এবং CD এর উপরে লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও একটা কাজ দিয়েছি, তা হলো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যার উপরে যদি লম্ব আঁকা যায়, তাহলে তোমরা প্রমাণ করবে যে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর এখন আমরা যে উপপাদ্য 18 নম্বর উপপাদ্যটি পড়লাম, সেখানে বলা আছে যে বৃত্তের সমান সমান সকল যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে সমান দূরে অবস্থিত। আর তোমাদের জন্য রইল, তোমরা চেষ্টা করবে যে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা তোমাদের জন্য থাকলো। ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের ক্লাস কেমন লাগলো? কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে দেখা বা শব্দে, আশা করি তোমরা কমেন্ট করবে এবং সেটা দেখব, এবং পরবর্তী ক্লাসে যখন সেটা শুধরে নেওয়া যায় সেই ব্যবস্থা করব। ঘরে বসে থাকবে, ঘরের বাইরে যাবে না, পড়াশোনা করবে। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।